এক বিলিয়নিয়ার হঠাৎ করে তার উপর হামলা হওয়ার কারণে পুরো পুলিশ স্টেশনটাকে কিনে নেয় আর এরপর সমস্ত অত্যাধুনিক অস্ত্র আর ড্রোন ব্যবহার করে পুরো শহরের ক্রাইমকে একদম 0%-এ নিয়ে আসে। কিন্তু কিছুদিন পরে হঠাৎ করে আবার শহরে ক্রাইমের পরিমাণ এত বেড়ে যায় যে তাকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হয়। আপনারা যারা অ্যাকশন লাভার আছেন তাদের জন্য আজকের সিরিজ একটা মাস্টারপিস। তাই চলুন আর বেশি স্পয়লার না দিয়ে শুরু করি আজকের সিনে গল্প। গল্পের শুরু হয় গিডিয়ান নামের এক লোককে দিয়ে। সে এই দেশের সবচেয়ে ধনী লোক। এক রাতে গিডিয়ান সিগারেট কিনতে একটা দোকানে যায়। ঠিক সেই সময় দোকানের ভেতর কয়েকজন ডাকাত ঢুকে পড়ে। গিডিয়ান সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন দেয়, কিন্তু কোনো উত্তর পায় না। এদিকে এক ডাকাত খেয়াল করে যে গিডিয়ান পুলিশে কল করছে। এটা দেখে সে গিডিয়ানকে মারধর শুরু করে। গিডিয়ান তখন নিজের পকেটে থাকা সব টাকা ডাকাতদের দিয়ে বলে, এখানে যত টাকা আছে এতে তোমাদের অর্ধেক জীবন খুব আরামে কেটে যাবে। কিন্তু ঠিক তখনই এক ডাকাতের দেয়ালে ঝোলানো একটা ম্যাগাজিনের দিকে চোখ পড়ে। সেখানে গিডিয়ানেরই ছবি ছিল। এটা দেখেই সে বুঝে যায় যে এই লোকটাই তো দেশের সবচেয়ে ধনী মানুষ। ঠিক তখনই গিডিয়ানের বডিগার্ড সেখানে এসে যায় এবং শুরু হয় মারামারি। হঠাৎ এক ডাকাত বডিগার্ডের উপর গুলি চালায় আর সে ঘটনাস্থলেই মারা যায়। গুলির শব্দ শোনা মাত্রই সব ডাকাত পালিয়ে যায়। রাগে আর দুঃখে গিডিয়ান আবার পুলিশে ফোন করে। এবার তারা ফোন ধরে, কিন্তু তখন আর কি লাভ, তার বডিগার্ড তো অলরেডি মারা গিয়েছে। চোখের সামনে নিজের বডিগার্ডকে মারা যেতে দেখে গিডিয়ান প্রচন্ড ভেঙে পড়ে। এরপর সে পুলিশ স্টেশনে যায় এবং সেখানে গিয়ে দেখে পুরো সিস্টেমটাই অগোছালো। সবাই যার যার মতো ব্যস্ত, কেউই তার কথা ঠিক মতো কানেই নিচ্ছে না। তখন এক মহিলা পুলিশ অফিসার তাকে বলে, সরকার থেকে খুব কম ফান্ড আসে, অস্ত্রের কথা তো বলাই যায় না। তার উপর সিস্টেম এতটাই খারাপ যে চাইলেও তারা সময় মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারে না। এসব কথা শুনে গিডিয়ান গভীরভাবে ভাবতে শুরু করে এবং একটা বড় সিদ্ধান্ত নেয়। সেভাবে এই পুলিশ স্টেশনটাকে আমি কিনে নেব, এদের সব খরচ আমি চালাবো, সরকারকে আমি একটা ভালো মডেল বানিয়ে দেখাবো। এক মাস পর একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং হয়। সেখানে শহরের মেয়র থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত সবাই উপস্থিত ছিলেন। গিডিয়ান সোজা সাপটা বলে দেয় সে পুলিশ স্টেশনটা নিজের অধীনে নিতে চায়। তার কথা শুনেই পুরো মিটিং এ হইচই পড়ে যায়। মেয়র সহ সবাই হাসতে শুরু করে, কিন্তু গিডিয়ান তার ডিসিশন থেকে এক চুলও নড়ে না। সে বলে, আমি জানি শুধু পুলিশের পেনশন ফান্ডই 90 মিলিয়ন, শহরের কাছে এত টাকা নেই। আমি 100 মিলিয়ন দেব আর অতিরিক্ত 10 মিলিয়নে সব আধুনিক অস্ত্র কিনে দেব। মেয়র তখন বোঝানোর চেষ্টা করে বলে, এটা সম্ভব না, পুলিশ সরকার চালায়, একা একজন মানুষকে পুলিশ দেওয়া যায় না। গিডিয়ান তখন তাকে এক প্রকার হুমকি দিয়ে বলে, যদি এটা না হয় তাহলে আগামী নির্বাচনে আমি তোমার জায়গায় দাঁড়াবো, আমার দেওয়া চাঁদা দিয়ে তো তোমার ক্যাম্পেইন চালাও, এবার সেটাও আর হবে না, মনে রেখো। এই কথা শুনে সব নেতা একেবারে চুপ হয়ে যায়। শেষ পর্যন্ত পুলিশ স্টেশনটা গিডিয়ানকে ট্রায়াল বেসিসে দিয়ে দেওয়া হয়। তবে শর্ত ছিল, যদি গিডিয়ান ভালো কাজ করতে পারে তবেই সে এটা রাখতে পারবে। এই খবর ছড়াতেই গিডিয়ানের কোম্পানির শেয়ার হু হু করে বাড়তে থাকে। খুব অল্প সময়ের মধ্যেই সে পুরো পুলিশ স্টেশনটাকে আধুনিক প্রযুক্তিতে ভরিয়ে দেয়। এরপর সেসব পুলিশ অফিসারদের একটা মিটিং এ ডাকে। গিডিয়ান প্রথমেই বলে, যে লোকটা আমার বডিগার্ডকে মেরেছে তাকে ধরার জন্য আমাদের হাতে 72 ঘন্টা সময় আছে। এরপর সে হিসাব দেখায়, এই এলাকায় একজন পুলিশকে প্রায় 215 জন মানুষের উপর নজর রাখতে হয়, যা বাস্তবে অসম্ভব। তাই সে একটা নতুন অ্যাপ বানিয়েছে, যেখানে কোনো অপরাধ হলে সাধারণ মানুষও সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে পারবে। এই অ্যাপ সরকারি অ্যাপের মতো স্লো হবে না, 1 সেকেন্ডে অ্যালার্ট চলে আসবে। এর সঙ্গে পুলিশদের দেওয়া হয় নতুন বুলেট প্রুফ জ্যাকেট, যেগুলো সাধারণ জ্যাকেটের চেয়ে 50 গুণ বেশি শক্ত। দেওয়া হয় ন্যানো টেকনোলজির স্টান গান, যা কাউকে সরাসরি ফেলবে না, কিন্তু কয়েক সেকেন্ডে অজ্ঞান করে দেবে, যাতে অপরাধী আর পালাতে না পারে। শুধু এগুলোই নয়, খুব দ্রুতগতির নতুন গাড়িও যোগ করা হয়, যাতে সহজে অপরাধী পালাতে না পারে। সব প্রস্তুত হওয়ার পর অফিসারদের আলাদা আলাদা অ্যাকশন টিমে ভাগ করে দেওয়া হয়। গিডিয়ান সিস্টেম অ্যাক্টিভেট করে এবং স্ক্রিনে দেখতে থাকে কোথায় কোন পুলিশ আছে। তখন হঠাৎ একজন সাধারণ মানুষ অ্যাপে একটা রিপোর্ট করে। পুলিশ মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে যায়, কিন্তু গিয়ে দেখে এরা তো বাচ্চা। তারা শুধু অ্যাপটা ঠিক মতো কাজ করছে কিনা সেটা টেস্ট করছিল। তারা দেখতে চাচ্ছিল পুলিশ আদেও আসে কিনা। এরপর আরেকটা রিপোর্ট আসে, যেখানে অপরাধীর ছবিও ছিল। পুলিশ সঙ্গে সঙ্গে রওনা দেয়। তবে সেখানে যাওয়ার পর অ্যাপ তাদের একটা অদ্ভুত রুট দেখায়। সেই রাস্তায় যেতে এক মহিলা পুলিশ অফিসার সরাসরি অপরাধীর সামনে গিয়ে পড়ে, কিন্তু একজন মহিলা অফিসারকে দেখে ক্রিমিনালটা তার উপর আক্রমণ করে। তবে ওই মহিলা অফিসার একাই তার জন্য যথেষ্ট ছিল। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই পুরো কাজে সময় লেগেছিল মাত্র 3 মিনিট। গিডিয়ান তখন পুলিশকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব সেই লোকটাকে ধরতে হবে যে তার বডিগার্ডকে মেরেছে। সে টেরেসাকে বলে, তুমি যদি
3 দিনের মধ্যে ওই চোরকে ধরতে পারো আমি তোমাকে প্রমোশন দেব। গিডিয়ান আরো জানায় চোরটা সাদা রঙের গাড়িতে পালিয়েছিল, কিন্তু সমস্যা হলো এই শহরে প্রায় 77,000 সাদা গাড়ি আছে। অনেক খোঁজ খবর করে 6টা গাড়ি বাছাই করা হয় এবং ড্রোনের মাধ্যমে সেগুলোর উপরে নজর রাখা শুরু হয়। শেষ পর্যন্ত এই চোরের সন্ধান পাওয়া যায়, তার নাম আন্দ্রে। পুলিশ সকাল 6টায় তার বাড়িতে পৌঁছায়, কিন্তু ততক্ষণে সে পালিয়ে গেছে। তবে ভাগ্য ভালো হওয়ার কারণে গিডিয়ান ড্রোন দিয়ে তাকে ফলো করছিল। সে অফিসারদের একটা পুরনো বিল্ডিং এ যেতে বলে। পুলিশ সেখানে পৌঁছাতে আন্দ্রে এক অফিসারের উপর গুলি চালিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর মেয়র গিডিয়ানের সিস্টেম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। গিডিয়ান তখন বলে অফিসারের কিছুই হয়নি, আমার দেওয়া বুলেট প্রুফ জ্যাকেটের জন্যই সে বেঁচে গেছে। কিন্তু মেয়র এতে সন্তুষ্ট ছিল না। গিডিয়ান তখন বুঝে যায় যেভাবেই হোক এই চোরকে ধরতেই হবে, নইলে তার এই সিস্টেম বেশি দিন টিকবে না। এরপর সে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে ড্রোনগুলো আপডেট করে নতুন করে স্টান গান লাগানো হয়। এদিকে টেরেসা তার সোর্স ব্যবহার করে চোরদের লোকেশন খুঁজতে থাকে। কয়েকদিন পর আবারও তারা লোকেশন ট্র্যাক করে ফেলে, আর অনেক রিসার্চের পর শেষ পর্যন্ত চোরদের অবস্থান নিশ্চিত করা যায়। সবাই গিডিয়ানের এই কাজ দেখে পুরো অবাক হয়ে যায়। এরপর তারা ওই লোকেশন অনুযায়ী ড্রোনগুলোকে পাঠিয়ে দেয়, কিন্তু একটা চোর ওই ড্রোনটাকে দেখেই সেটার উপরে গুলি চালাতে শুরু করে। তবে তার এই ড্রোনগুলো অনেক আধুনিক প্রযুক্তিতে তৈরি, তাই এগুলো তখন পাল্টা আক্রমণ করে। খুব দ্রুত ওই ড্রোন আন্দ্রেকেও শনাক্ত করে ফেলে। তখন সব চোর দ্রুত ওখান থেকে পালাতে শুরু করে, কিন্তু পুলিশ তো অলরেডি সেখানে ছিল। তখন ভয়ে এক চোর নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে, কিন্তু আন্দ্রে এবারও পালিয়ে যায়। তবে টেরেসা হাল ছাড়ে না, সে একদম লেগেই ছিল আন্দ্রের পেছনে। দৌড়াতে দৌড়াতে আন্দ্রে একটা উঁচু জালি টপকে একটা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। টেরেসাও ঢুকতে যাচ্ছিল, কিন্তু ভেতরে ঢুকেই দেখে জায়গাটা পুরো বদমাশে ভরা। একা ঢোকা মানে সরাসরি মৃত্যুর মুখে যাওয়া, তাই সে বাধ্য হয়ে ব্যাকআপের জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পর এক পুলিশ অফিসার বাড়ির ভেতরে একটা স্মোক গ্রেনেড ছুড়ে দেয়। ধোঁয়ায় চারিদিক ঢেকে যেতেই আন্দ্রেকে বাইরে বের হতে হয়, কিন্তু বের হয়ে সে হঠাৎ একটা মেয়েকে জিম্মি করে ফেলে। টেরেসা একদম থমকে যায়, গুলি করলে মেয়েটার কিছু হয়ে যেতে পারে। ঠিক তখনই গিডিয়ান ইয়ারপিসে টেরেসাকে বলে তুমি গুলি চালাও, মেয়েটার কিচ্ছু হবে না। টেরেসা খুব কষ্ট করে ভয়ে ভয়ে গিডিয়ানের কথায় ভরসা করে সেই মেয়েটার দিকে দুটো গুলি চালায়। আন্দ্রে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে মেয়েটাকে ছেড়ে দেয়। আশ্চর্যের বিষয়, মেয়েটার গায়ে একটুও আঁচড় লাগেনি, কিন্তু আন্দ্রের শরীরে গুলি লাগতেই সে ভয়ঙ্কর একটা বৈদ্যুতিক শকে কাঁপতে থাকে আর মাটিতে লুটিয়ে পড়ে। তাই আগের করা প্রমিস অনুযায়ী গিডিয়ান টেরেসাকে প্রমোশন দিয়ে দেয়, তাকে চিফ ইন্সপেক্টর বানানো হয়। ধীরে ধীরে গিডিয়ানের এই পুলিশ ফোর্সের কথা সারা দেশে ছড়িয়ে পড়ে। তার বানানো অ্যাপ শুধু ওই থানার এলাকাতেই নয়, পুরো দেশেই মানুষ ডাউনলোড করতে শুরু করে। তখন গিডিয়ানের সামনে বড় প্রশ্ন দাঁড়ায়, সে কি আরো পুলিশ স্টেশন নিজের হাতে নেবে? গিডিয়ান এবার আরো বড় করে নিজের সিস্টেমের ক্ষমতা দেখাতে শুরু করে। একদিন লাইভ স্ট্রিমে সে হঠাৎ করে নিজেই একটা দোকানের কাজ ভেঙে ফেলে। তারপর নিজের অ্যাপ খুলে শুধু অ্যালার্ট বাটন চাপ দেয়। মাত্র 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছে যায়। এই ঘটনাটা অ্যাপটাকে আরো বেশি জনপ্রিয় করে তোলে। গিডিয়ান এবার আরো বড় করে নিজের সিস্টেমের ক্ষমতা দেখাতে শুরু করে। একদিন লাইভ স্ট্রিমে সে হঠাৎ করে নিজেই একটা দোকানের কাজ ভেঙে ফেলে। তারপর নিজের অ্যাপ খুলে শুধু অ্যালার্ট বাটন চাপ দেয়। মাত্র 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছে যায়। এই ঘটনাটা অ্যাপটাকে আরো বেশি জনপ্রিয় করে তোলে। খেয়াল করেছেন একটা ছোট্ট লাইভ স্ট্রিম বা ভিডিওর ক্ষমতা কতটা শক্তিশালী হতে পারে? গিডিয়ানের করা এই একটা ভিডিও মুহূর্তের মধ্যেই সাধারণ মানুষের মনে তার সিস্টেমের প্রতি বিশাল এক ভরসা তৈরি করে দেয়। ভিজুয়াল বা ভিডিওর ইম্প্যাক্ট আসলেই এমনই। আর ঠিক এভাবেই একটা সুন্দর মুভি বা ভিডিও কিভাবে সবার মন ভালো করে দেয় আর সবাইকে একসাথে জুড়ে রাখে। ভিডিওর এই জাদুকরী ক্ষমতা কিন্তু এখন আমাদের সবার হাতেই আছে। আমরা অনেকেই অনেক ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করি, নিজের অনেক স্কিল বা গল্প পৃথিবীর সামনে তুলে ধরতে চাই, কিন্তু সঠিক গাইডলাইন বা টেকনোলজি নলেজ না থাকায় সেটা পেরে উঠি না। আপনাদের সেই লুকানো ক্রিয়েটিভিটিটাকে একটা প্রফেশনাল রূপ দিতে আমাদের সবার প্রিয় টিম মায়াজাল নিয়ে এসেছে দারুণ একটি মেন্টরশিপ প্রোগ্রাম। আপনি স্টুডেন্ট হন কিংবা জব হোল্ডার, যে কেউ চাইলে এখন স্মার্টফোন আর এআই এর সাহায্যে একদম জিরো থেকে প্রফেশনাল ভিডিও মেকিং এবং কন্টেন্ট মার্কেটিং শিখে নিজের একটা শক্ত ডিজিটাল ক্যারিয়ার গড়তে পারেন। বিস্তারিত জানতে ঢু মেরে আসুন ডেসক্রিপশন কিংবা প্রথম কমেন্ট থেকে। চলুন আবার গিডিয়ানের সেই হাইটেক ক্রাইম ফাইটিং এ ফিরে যাই। গিডিয়ান ঠিক করে নেয় টেকনোলজি ব্যবহার করে সে তার এলাকায় ক্রাইম একেবারেই শেষ করে দেবে। ঠিক সেই সময় এক ফার্মেসিতে চুরি
হয়। গিডিয়ান আর টেরেসা সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছে যায়। তারা চোরের গাড়িটা দেখতে পায়। চোরটা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ সে মেইন রোড ছেড়ে একটা পার্কের ভেতরে ঢুকে পড়ে আর সেখানে একটা ছোট্ট মেয়েকে ধাক্কা মেরে গুরুতর আহত করে। গিডিয়ান যখন আহত মেয়েটাকে কোলে নিয়ে তার মাকে কাঁদতে দেখে তখন তার প্রচন্ড খারাপ লাগে। তাই সে রাগ করে নিজের টিমকে বলে যে করেই হোক এই লোকটাকে ধরতেই হবে। টেকনোলজির সাহায্যে তারা দ্রুত চোরের পরিচয় বের করে। তার নাম জ্যাক। সে একজন পুরনো ক্রিমিনাল। এটা তার 5 নাম্বার চুরি। জ্যাক চুরি করার সময় গ্লাভস পরে নিত, যার কারণে তার বিরুদ্ধে সহজে কোনো প্রমাণ জোগাড় করা যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তারা জ্যাকের একটা গ্লাভস পায় আর ওটা পুলিশের কুকুরকে শোকানো হয়। এরপর কুকুরটা তাদের একটা গাড়ির কাছে নিয়ে যায় যেটা চুরির সময় ব্যবহার করা হয়েছিল, কিন্তু গিয়ে তারা দেখতে পায় গাড়িটা আগুনে পুড়ে যাচ্ছিল। কুকুরটা বিপদ বুঝতে পেরেও এগোতে থাকে। পুলিশরা বারবার ওই কুকুরটাকে থামতে বলে, কিন্তু কুকুরটা ওই গাড়ির দিকে আরো দ্রুত গতিতে ছুটতে থাকে। তখন হঠাৎ গাড়িটা সেখানে বিস্ফোরিত হয় আর কুকুরটা তার একটা পা হারায়। এরপর গিডিয়ান গাড়িটা ভালো করে পরীক্ষা করে বুঝতে পারে এটা খুবই হাই লেভেল মডিফাই করা হয়েছিল, এমনকি পুলিশের রেকর্ডেও ছিল না। তদন্তে জানা যায় এই এলাকায় এত ভালো মডিফিকেশন করে এমন মাত্র 4টা দোকান আছে। গিডিয়ান সঙ্গে সঙ্গে বলে খুঁজে বের করো এই গাড়ি কে মডিফাই করেছে, ওটাই আমাদের জ্যাকের কাছে নিয়ে যাবে। এরপর আমরা দেখি এক মেকানিক নিজের গ্যারেজে গাড়ি ঠিক করছে। তখন হঠাৎ বিদ্যুৎ চলে যায়। সে ঘুরে তাকাতেই দেখে পুলিশ তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। টেরেসা জিজ্ঞাসাবাদ করতে লোকটা সব স্বীকার করে নেয়, বলে হ্যাঁ জ্যাক আমার কাছেই গাড়ি মডিফাই করাতো। তার কালো গাড়িটা পুড়ে গেলেও এখনো তার কাছে একটা লাল স্পোর্টস কার আছে আর সে একজন ভালো স্ট্রিট রেসার, তাই ওকে ধরা কিন্তু এত সহজ না। এই কথা শুনে গিডিয়ান নিজের কোম্পানির এক সায়েন্টিস্টের কাছে যায়। সে একটা পরীক্ষাধীন ড্রোন দেখায় যেটা ঠিকঠাক কাজ করলে এত দ্রুত হবে যে জ্যাকের গাড়ি কেউ ধরতে পারবে। যেই জ্যাকের লাল গাড়িটা রাস্তায় নামে ঠিক তখনই পুলিশ তার পেছনে পড়ে যায়। গিডিয়ান সবাইকে বলে একটু দূরে থাকতে, কিন্তু জ্যাক বিপদ বুঝে গাড়ি আরো জোরে চালাতে শুরু করে। নিজের দুর্দান্ত ড্রাইভিং স্কিলে সে একে একে সব পুলিশকে পেছনে ফেলে দেয়, কিন্তু টেরেসা এখনো তার পেছনে ছিল। এটা দেখে জ্যাক এক পথচারীকে ধাক্কা দিলে টেরেসা বাধ্য হয়ে থেমে যায় তাকে সাহায্য করার জন্য, আর সেই সুযোগে জ্যাক আবার পালিয়ে যায়। ততক্ষণে গিডিয়ান ড্রোনটা জ্যাকের পেছনে ছেড়ে দিয়েছিল এবং সব লাইভ দেখছিল, কিন্তু হঠাৎ এক টানেলের ভেতরে ঢুকতে সিগন্যাল কেটে যায়। ড্রোনের কানেকশন ছিঁড়ে যায় আর জ্যাক আবার বেঁচে যায়। টেরেসা তখন গিডিয়ানকে বলে আমরা দুর্বল না, আমরা শুধু সাধারণ মানুষের জীবন নিয়ে ভাবি, কিন্তু জ্যাকের এতে কিছুই যায় আসে না, এমনকি তার গাড়ির সামনে কেউ মরলেও না। এরপর সন্ধ্যায় গিডিয়ান টেরেসার বাড়িতে যায়। সেখানে সে দেখে টেরেসার ছোট ছেলে খেলনা গাড়ি নিয়ে খেলছে। এই দৃশ্য দেখে গিডিয়ানের মাথায় একটা আইডিয়া আসে। সে আবার সায়েন্টিস্টের কাছে গিয়ে বলে পুলিশ বাইক মডিফাই করো, বাইকে ধাক্কা লাগার ঝুঁকি কম, পুলিশ দ্রুত চালাতে পারবে আর সরু গলিতেও ওকে ধরা যাবে। পরের বার যখন জ্যাক আবার পালাতে চেষ্টা করে এই বিশেষ বাইকগুলো তার পেছনে স্পাইক স্ট্রিপ ফেলে দেয়। জ্যাকের গাড়ির টায়ার ফেটে যায়, তাই গাড়িটা সেখানে ক্র্যাশ করে। জ্যাক তখন সেখান থেকে পালাতে গেলে পুলিশ গুলি চালিয়ে তাকে সেখানে অজ্ঞান করে দেয়। এরপর গিডিয়ান আর টেরেসা হাসপাতালে গিয়ে সেই আহত মেয়েটা আর তার মায়ের সঙ্গে দেখা করে। তারা মাকে জানায় যে লোকটা আপনার মেয়ের ক্ষতি করেছিল তাকে ধরে ফেলা হয়েছে, সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ আবার একই থানার এলাকায় 5 জন অস্ত্রধারী এক জুয়েলারি শপে ডাকাতি করে। 4 জন পালিয়ে যায়, কিন্তু পুলিশ একজনকে ধরে ফেলে। তার নাম পিট। পুলিশ তাকে অনেকভাবে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে, কিন্তু পিট কিছুই স্বীকার করে না। সে নিজেকে দোষী মনে করে না, এমনকি তার কোনো সঙ্গীর নামও বলে না। যেহেতু কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই তাকে এখন ছেড়ে দিতেই হবে। তখন গিডিয়ান বলে এভাবে ওকে যেতে দেওয়া যাবে না। সে নিজের কোম্পানির এক অ্যাস্ট্রোনট সিট বদলে একটা লাই ডিটেক্টর মেশিন বানায় যেটা বিশেষভাবে পিটের জন্যই তৈরি। এরপর টেরেসা লাইভ ভিডিও চালু করে আর মেশিনের সাহায্যে পিট সব সত্যি কথা গড়গড় করে বলতে শুরু করে। তখনই বাকি 4 জনের অবস্থা জেনে পুলিশ সেখানে রেড করে। তবে জায়গাটা ফাঁকা ছিল, কিন্তু টেরেসা আশেপাশে পাওয়া জিনিস দেখে বুঝে যায় যে ওরা এখানেই বোমা বানাচ্ছিল। পুলিশ আসার খবর পেয়ে তাড়াহুড়োই দেয়ালে টাঙানো ম্যাপ পর্যন্ত তারা খুলতে পারেনি। তখন ইউভি লাইট ব্যবহার করে টেরেসা ফিঙ্গারপ্রিন্ট বের করে ফেলে। সেখান থেকেই বোঝা যায় পরের টার্গেট কোন এলাকা। পুলিশ তখন টাকার ভ্যানের মতো একটা ভুয়া ভ্যান বানায়। ভ্যান দেখে ডাকাতরা একটা কালো গাড়িতে এসে সামনে দাঁড়িয়ে রাস্তা ব্লক করে দেয়। চারিদিক থেকে মেটাল শিল্ড দিয়ে ভ্যানটার 4টা টায়ার আটকে দেয়া হয়, ফলে ট্রাকটা সেখানে আটকে যায়। ড্রাইভার সামনে পেছনে চালানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। এর মধ্যে টেরেসা ব্যাকআপের জন্য কল করে দেয়, কিন্তু তখন ক্রিমিনালরা ভ্যানটার উপর গুলি চালাতে শুরু করে। যদিও তাদের গুলিতে ট্রাকের কিছুই হয় না, তখন তারা প্ল্যান বিতে যায়। তারা ট্রাকটাকেই উড়িয়ে দিতে চাচ্ছিল, কিন্তু পুলিশের নতুন টেকনোলজির কারণে আগেই বোমাটা হ্যাক করে বন্ধ করে দেয়া হয়। আর সেই 4 জন
একজন অপরাধীকেই ধরে ফেলা হয়। এই ঘটনার পর আবারও গিডিয়ানের পুলিশ স্টেশনের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই রাতে এক মহিলা এটিএম থেকে টাকা তুলছিল। হঠাৎ পেছন থেকে এক লোক হাতে বন্দুক নিয়ে আসে। এটা দেখে মহিলা ভয় পেয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু লোকটার উদ্দেশ্য টাকা নেওয়া ছিল না। সে এটিএম স্ক্রিনের দিকে একটা নোট দেখায়, তারপর গুলি করে স্ক্রিন ভেঙে দেয়। নোটে লেখা ছিল, আমি গিডিয়ানের সঙ্গে দেখা করতে চাই। এরপর ওই লোকটাকে ধরে পুলিশ স্টেশনে আনা হয়। পরদিন সকালে টেরেসা গিডিয়ানকে জানায় লোকটা অনেকবার অ্যাপের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু সে যে এলাকায় থাকে সেটা তাদের আওতার বাইরে। সেখানকার পুলিশ তাকে পাগল বলে তাড়িয়ে দিত, তাই সে বাধ্য হয়ে তাদের এলাকার এটিএম নষ্ট করেছে। গিডিয়ানের সঙ্গে দেখা হতে লোকটা মানে রবার্ট বলে যে তার মেয়ে ড্রাগসের নেশায় ডুবে গেছে। সে কোনোভাবেই ড্রাগ ডিলারদের ধরতে পারছে না, পুরো পাড়াটা নষ্ট হয়ে যাচ্ছে, প্লিজ আমাকে সাহায্য করুন। গিডিয়ান সব শুনে বলে তারা কিছু না কিছু করবেই, কিন্তু চিফ অফিসার তাকে জানায় ড্রাগ ডিলার ধরা এতটা সহজ না। এরপর টেরেসা গিডিয়ানকে একটা রাস্তায় নিয়ে যায় যেখানে খোলাখুলিভাবে ড্রাগস বেচাকেনা চলছে, এমনকি ছোট বাচ্চাদের দিয়েও ড্রাগস বিক্রি করানো হচ্ছে। আর আসল ডিলার নিশ্চিন্তে ঘরে বসে আরামে টাকা গুনছে। এই দৃশ্য দেখে গিডিয়ানের মাথায় একটা আইডিয়া আসে। সে টেরেসাকে নিয়ে সোজা ল্যাবে চলে যায়। সেখানে বিজ্ঞানীরা এমন এক পাউডার বানায় যেটা নোটে লাগালে ফিঙ্গারপ্রিন্ট স্পষ্ট দেখা যায়। পুলিশদের দেওয়া হয় বিশেষ চশমা যাতে ওই হলুদ পাউডার পরিষ্কার দেখা যায়। যে যে হাত দিয়ে ওই নোট যাবে সব ট্র্যাক করা যাবে। এভাবেই তারা লিডারের কাছে পৌঁছাতে পারবে। ভাই, কি ইউনিক আইডিয়া, একবার চিন্তা করতে পারেন। টাকা বাজারে ছাড়তেই পুলিশ ডিলারদের ফলো করতে শুরু করে। যেটা দেখে বোঝা যায় সবচেয়ে বেশি টাকা যাচ্ছে এক জায়গায়। সেই প্রপার্টির মালিকের নাম মার্কোস। তার বিরুদ্ধে আগেও দুটো কেস ছিল, কিন্তু কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি, তাই তাকে আটক করা যায়নি। গিডিয়ান পুরো ব্যাপারটা রবার্টকে জানায়। রবার্ট খবরটা শুনে খুবই খুশি হয়। সঙ্গে এটিএম কেসেও তাকে ছেড়ে দেয়া হয়, শুধু সামান্য ফাইন দিতে হয়। এরপর সোয়াট টিম মার্কোসের বাড়ি ঘিরে ফেলে। ভেতরে মার্কোস দুই মহিলার সঙ্গে ছিল। পুলিশ দেখে মহিলারা মাটিতে শুয়ে পড়ে, কিন্তু মার্কোস একদমই ভয় পায় না। অফিসাররা ওয়্যারহাউসে বিশাল ড্রাগসের স্টক পেয়ে যায়, যেটাই তাকে জেলে পাঠানোর জন্য যথেষ্ট ছিল। ঠিক তখনই মার্কোস বলে ওয়্যারহাউসটা আসলে তার না। চেক করে দেখা যায় সে সত্যি বলছে। জায়গাটা পাশের এক বৃদ্ধ মহিলার নামে। ফলে মার্কোসের বিরুদ্ধে আর কোনো প্রমাণ থাকে না। সেই রাতেই পুলিশ স্টেশনে রবার্টের স্ত্রীর ফোন আসে। সে জানায় মার্কোস ছাড়া পেয়ে খুবই রেগে গেছে। সে একা একা তাকে মারতে বেরিয়ে গিয়েছে। আমি কোনোভাবেই তাকে আটকাতে পারিনি, প্লিজ আপনারা তাকে বাঁচান। এই কথা শুনে টেরেসা সঙ্গে সঙ্গে স্টেশনে যায়। এরপর তাদের ড্রোন দিয়ে রবার্টকে খোঁজা শুরু করে। একটা পরিত্যক্ত বিল্ডিং এর কাছে রবার্টের গাড়ি পাওয়া যায়। ভেতরে খোলা গুলির বাক্স পড়েছিল। এই কারণে সেখানে বড় অ্যালার্ট জারি করা হয়। তৎক্ষণাৎ তিনজন পুলিশ অন্ধকারে ভেতরে ঢুকে যায়, কারণ লাইট জ্বালালেই তো ক্রিমিনালরা বুঝে যাবে যে পুলিশ এখানে চলে এসেছে। তবে তারা যে চশমা পরেছিল সেটার ভেতরে নাইট ভিশন মোড ছিল, তাই অন্ধকারও তাদের দেখতে সমস্যা হচ্ছিল না। একটা রুমে ঢুকতেই দেখা যায় মার্কোস রবার্টকে জিম্মি করে রেখেছে। হ্যামিল্টন তখন বলে দুজনকে ইলেকট্রিক বুলেট মেরে দিই, কিন্তু চিপ সরাসরি মানা করে বলে গুলি চালালে রবার্টও মারা যেতে পারে। গিডিয়ান তখন টেরেসাকে জানায় অন্য অফিসারের ক্যামেরা ব্যবহার করে দেওয়ালের ভেতরে দেখা সম্ভব। টেরেসা বাইরে গিয়ে হিসাব করে দেওয়ালের ভেতরে দিয়ে গুলি চালায়। মার্কোস সেখানেই মারা যায়, আর তারা রবার্টকেও নিরাপদে বের করে আনতে পারে। এর কিছুদিন পর দুই গুন্ডা একটা লটারি শপে ঢুকে একটা বৃদ্ধের দিকে বন্দুক তাক করে বলে আমাদের $25,000 কবে দিবি। কিন্তু চালাকি করে ওই বৃদ্ধ পালিয়ে সরাসরি পুলিশ স্টেশনে আসে। গিডিয়ান তাকে দেখে পুরো চমকে যায়, কারণ সে আর কেউ না, তার নিজের বাবা জো তাকে জানায় এই গুন্ডাগুলো বিটালগিয়া নামের এক মাফিয়া বসের লোক। $25,000 তাকে দিতে হবে। বিটালগিয়া খুবই খতরনাক লোক, আর আমি তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি আছি। কিন্তু গিডিয়ান তার বাবার উপরে সহজে বিশ্বাস করতে পারে না। ছোটবেলা থেকেই সে এসব দেখে এসেছে। টেরেসা বোঝায় যে বিটালগিয়া খুবই ভয়ঙ্কর। ড্রাগ, চুরি, মার্ডার এমন কোনো ক্রাইম নেই যে সে করেনি, তাই এই সুযোগ হাতছাড়া করা যাবে না। অনেক চিন্তা ভাবনার পর গিডিয়ান রাজি হয়। পুলিশের কাছে খবর ছিল বিটালগিয়া 1 মাস আগে অনেক হীরা চুরি করেছে, তাই এখন সেগুলো বিক্রি করার সুযোগ খুঁজছে। তখন জো প্রস্তাব দেয় সে ক্রেতা সেজে যাবে, কিন্তু এজন্য তাকে প্রথমে $25,000 ফেরত দিতে হবে। এই কথা শুনে গিডিয়ান সন্দেহ করে জো শুধু টাকার জন্য এসেছে। তাই সে ল্যাব থেকে একটা বিশেষ ঘড়ি নিয়ে আসে, যার ভিতরে জিপিএস আর হিডেন মাইক রয়েছে। এরপর সে ওটা তার বাবা জোর হাতে লক করে দেয়। এখন সে চাইলেও এটা খুলতে পারবে না, মানে এখন থেকে জোর প্রতিটি পদক্ষেপ নজরে রাখা হবে। জো সরাসরি বিটালগিয়ার বাড়ি চলে যায়। গুন্ডারা তাকে দেখা মাত্রই
জোকে মারতে আসে। জো তখন বলে, আমি টাকা দিতে এসেছি। এটা শুনে বিটাল গিয়া হেসে বলে, টাকা তো আগেই দেওয়ার কথা ছিল, আর এতদিন পরে এসেও যদি এখান থেকে জিন্দা বের হয়ে যাস তাহলে মানুষ আমাকে ভয় পাবে না। ঠিক তখন জো বলে তার কাছে একটা ডায়মন্ডের কাস্টমার আছে। এটা শুনে বিটাল গিয়া সবাইকে থামিয়ে দেয়। জো বলে, আমি তোমাকে 5 লাখের হীরা বিক্রি করে দেব। বাইরে টেরেসা গিডিয়ানকে বোঝায়, আমি জানি না তোমার আর তোমার বাবার মধ্যে কি হয়েছে, কিন্তু যাই হোক সে তোমার বাবা, কিছু হয়ে গেলে সারা জীবন আফসোস করবে। টেরেসার কথা শুনে গিডিয়ান ভাবে হয়তো সে একটু বেশি সন্দেহ করছে। এরপর সে পরবর্তী ডিলের জন্য 5 লাখ টাকা নিয়ে যায়, কিন্তু ব্রিফকেস খুলেই দেখে টাকা উধাও। সন্দেহ গিয়ে পড়ে জোর উপর। ঘড়ি ট্র্যাক করে দেখা যায় সেটা বেসমেন্টে খুলে ফেলা হয়েছে। জোর এত চালাকি দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে যায়। মাত্র 20 সেকেন্ডে সে ঘড়ি খুলে ফেলেছিল। ক্যামেরাগুলো তাকে বের হতে ধরতে পারেনি। গিডিয়ান জানতো তার বাবা খুবই চালাক। সে সঙ্গে সঙ্গে বলে, সব এয়ারপোর্ট আর ট্রেন স্টেশনে সতর্কতা জারি করো। কিন্তু টেরেসা তাকে শান্ত করে বলে, জো কোথাও যাবে না, ডিলটা শেষ করতেই হবে। কেউই চায় না সারা জীবন একটা মাফিয়া বসের হাত থেকে পালিয়ে বেড়াতে। সমস্যা ছিল একটাই, মিটিং এর লোকেশন কেউ জানতো না। তখন গিডিয়ান বলে তারা বিলগিয়াকে ট্র্যাক করবে। ঝামেলা ছিল বিটাল গিয়া বারবার গাড়ি বদলায় যাতে কেউ তাকে ফলো করতে না পারে। এজন্য গিডিয়ান বিশেষ ধরনের স্টেলথ ড্রোন দেখায়, যেগুলোর শব্দ খুবই কম আর রাতে প্রায় দেখাই যায় না। বিটাল গিয়ার বেস থেকে 4টা গাড়ি বের হতে অপারেশন শুরু হয়। টেরেসা আসল গাড়িটা শনাক্ত করে ফেলে, যেটা একটু পর একটা অ্যামিউজমেন্ট পার্কে ঢুকে যায়। ওখানে আগে থেকে জো ছিল। জো বিটাল গিয়ার সঙ্গে দরদাম শুরু করে। সে ভেবেছিল $1 লাখ নিজের কাছে রেখে 4 লাখ দিয়ে হীরাটা কিনে নেবে, কিন্তু এসব শুনে বিটাল গিয়া বন্দুক বের করে। তবুও জো ভয় পায় না। কিছুক্ষণ দরদামের পর ডিল ফাইনাল হয়। ডায়মন্ডের বদলে টাকা দেওয়া মাত্রই পুলিশ চারিদিক থেকে হামলা চালায়। বিটাল গিয়াকে তার সব গুন্ডা সহ ধরে ফেলা হয়। এর পরের দিন গিডিয়ান স্টেজে দাঁড়িয়ে তার কোম্পানির নতুন টেকনোলজি প্রদর্শন করছিল, কিন্তু সে জানতো না একজন আত্মাই তার ইভেন্টে ঢুকে পড়েছে। শুটার হঠাৎ বন্দুক বের করে সরাসরি গিডিয়ানের বুকে গুলি করে। গিডিয়ান মাটিতে লুটিয়ে পড়ে। টেরেসা সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ক্রিমিনালকে ধরে ফেলে। ভাগ্য ভালো, গিডিয়ান বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল, তাই তার গুরুতর ক্ষতি হয়নি। কিন্তু এই হামলার পর তারা বুঝতে পারে তার বিরুদ্ধে এক অজানা শত্রু তৈরি হয়েছে। অন্যদিকে এক অজানা ওয়্যারহাউসে 4 জন গুন্ডা জড়ো হয়। একজন লোক স্পিকারের মাধ্যমে তাদের অর্ডার দিচ্ছিল। যখন তাদের একজন বেশি টাকার দাবি করে, তখনই তার দিকে অটোমেটিক রাইফেল তাক করা হয় এবং গুলি করে সেখানে মেরে ফেলা হয়। বাকি 3 জন ভয়ে চুপচাপ কাজ করতে রাজি হয়। এরপর মুখোশধারী এক ব্যক্তি অনলাইনে ভিডিও আপলোড করে। সে গিডিয়ানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং শপথ নেয় গিডিয়ানের আসল চেহারা সে পুরো দুনিয়ার সামনে তুলে ধরবে এবং তাকে ধ্বংস করবে। কিছুক্ষণের মধ্যে ভিডিওটা সব নিউজ চ্যানেলে ভাইরাল হয়ে যায়। মেয়র ফোন করে আর পুলিশ চিফ গিডিয়ানকে কিছুদিন আন্ডারগ্রাউন্ডে যাওয়ার পরামর্শ দেয়। তাই গিডিয়ান টেরেসার সঙ্গে এক সুরক্ষিত বাংলোয় চলে যায়। টেরেসা 24 ঘন্টা তার নিরাপত্তা দেখাশোনা করবে। এই সময় হ্যামিল্টন খবর পায় কিছু গুন্ডা একটি সরকারি ভবনে ঢুকে পড়েছে। সবার মুখে একই ধরনের মাস্ক, ঠিক ভিডিওর মতো। তারা অনেক ব্যাগ রেখে বলে এর ভেতরে বোমা আছে, কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। পরে জানা যায় ব্যাগগুলোর ভেতরে কোনো বোমাই ছিল না, সবটাই ছিল বিভ্রান্তি। এদিকে বাংলোর বাইরে 4 জন গুন্ডা আসে। জ্যামার বসিয়ে তারা ইন্টারনেট বন্ধ করে দেয়। বিস্ফোরণে পুরো বাংলো কেঁপে ওঠে। হামলাকারীরা গোপন কক্ষের দরজা ভাঙার চেষ্টা করে। গিডিয়ান বাড়ির ক্লিনিং রোবটটা মডিফাই করে বাইরে পাঠায়, যাতে জ্যামারের বাইরে গিয়ে সিগন্যাল পাঠানো যায়। যদিও এক অপরাধী সেটাকে ভেঙে ফেলে। ঠিক তখনই পুলিশ বুঝতে পারে সবকিছুই ছিল ডিস্ট্রাকশন। আসল টার্গেট ছিল গিডিয়ান। ব্রুস আর তাশা দ্রুত বাংলোর বাইরে পৌঁছে যায়। মিলিটারি কোড দেখে তারা বুঝে যায় ভেতরে কি হচ্ছে। টেরেসা বাইরে বেরিয়ে গুলি চালায়। সবাই মিলে হামলাকারীদের শেষ করে। পরে জানা যায় মাস্টারমাইন্ড হলো ডনি, এক ভয়ঙ্কর হ্যাকার যে একসময় হ্যামিল্টনের সঙ্গে কাজ করত। ডনি পুরো শহরের ট্রাফিক সিস্টেম হ্যাক করে দেয়। চারিদিকে দুর্ঘটনা শুরু হয়। গিডিয়ানের ড্রোনগুলো সে হ্যাক করে ফেলে, কিন্তু গিডিয়ান জ্যামিং ডিভাইস দিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে দেয়। শেষ পর্যন্ত তারা জানতে পারে ডনি একটা ট্রেনে আছে। ট্রেনে উঠে তারা ডনির সার্ভার খুঁজে পায়। অন্ধকারের মধ্যে ডনি গিডিয়ানের দিকে বন্দুক তাক করে, কিন্তু ট্রেন গতি বাড়ালে তার ভারসাম্য নষ্ট হয়। টেরেসা স্টান গান দিয়ে তাকে ধরিয়ে দেয়। ডনির কম্পিউটারে বহু হামলার পরিকল্পনা পাওয়া যায়। তার মধ্যে একটাই মেয়রকে টার্গেট করা ছিল। গিডিয়ান মেয়রকে প্রেস কনফারেন্স বাতিল করতে বলে, কিন্তু মেয়র শোনে না। স্পিচ শুরু হতেই এক অটোমেটিক রাইফেল মেয়রের দিকে তাক করা হয়। গিডিয়ান দৌড়ে গিয়ে রাইফেলটা অকেজো করে দেয়।
কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মেয়র বাঁচবে কিনা সেটা হয়তো পরবর্তী এপিসোডেই জানা যাবে। আর কে বা কারা গিডিয়ানের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করছে, আপনার কি কোনো আইডিয়া করতে পেরেছেন? সেটাও কমেন্টে জানাতে পারেন।